সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আইএলটিএস যে 4টা পার্ট আছে সেই পার্টের মধ্যে সবচেয়ে কঠিনতম একটা পার্ট, সেটা হচ্ছে আইএলটিএস বা আইএলটিএস রিডিং টেস্ট। আইএলটিএস রিডিং টেস্ট নিয়ে আমরা 4টা ভিডিও বানাবো। এর ভিতরে প্রথম আজকের ভিডিওটি হচ্ছে আইএলটিএস রিডিং টেস্টের বেসিক আদ্যপান্ত বিষয়গুলো, যে বিষয়গুলো জানাটা খুব বেশি জরুরি। কারণ এখানে আমরা জানি যে আইএলটিএস রিডিং টেস্টের ডিউরেশন হচ্ছে টোটাল 1 ঘন্টা, আর এখানে কোয়েশ্চেন থাকবে 40টা, প্যাসেজ থাকবে 3টা প্যাসেজে 3 × 39, আর যে কোনো একটা প্যাসেজে একটা বেশি কোয়েশ্চেন দিয়ে টোটাল 40টা কোয়েশ্চেন থাকবে। আর সেই কোয়েশ্চেনগুলো আপনাকে 1 ঘন্টার মধ্যে অ্যান্সার করতে হবে। 1 ঘন্টা সময় দেওয়া হবে। 1 ঘন্টার সময় হয়তো আপনি 20 মিনিট করে একটি প্যাসেজের জন্য ধার্য করতে পারেন। তো এইসব আদ্যপান্ত খুঁটিনাটি সকল বিষয়গুলো আমরা আজকের ভিডিওতে শেয়ার করব। সো আপনারা ভিডিওটি দেখবেন এবং সামগ্রিক বিষয়গুলো খেয়াল করলে বুঝতে পারবেন যে রিডিং টেস্ট কেন কঠিন এবং কতটা কঠিন। সবার কাছেই 98% মানুষ বা আইএলটিএস প্রিপেয়ার্ড বা আইএলটিএস যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে সবচেয়ে কঠিনতম পার্ট হচ্ছে এই রিডিং পার্ট। তবে নানাবিধ কলা কৌশল বা বিভিন্ন কৌশলের আলোকে আমরা এই পার্টটাকে ইজি ওয়েতে সলভ করতে পারি এবং সময় সাপেক্ষ 1 ঘন্টার ভিতরে কিভাবে কি করতে পারি সে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি কিছু পেসেজগুলোতে যাওয়ার আগে আমরা যে বিষয়গুলো সম্পর্কে খুব কঠিনভাবে একটু ধারণা রাখবো সেগুলো হচ্ছে টাইপস অফ কোয়েশ্চেন ইন রিডিং। রিডিং এ 2 ধরনের কোয়েশ্চেন আমরা দেখতে পাই। একটা হচ্ছে sequential order অথবা passage order. Question type just follow passage order or sequence or individual question order. আর নিচে আরেকটা হচ্ছে question types those do not follow passage order sequence. এই 2 ধরনের কোয়েশ্চেন, এই 2 ধরনের কোয়েশ্চেনের ভিতরে আবার নানাবিধ বা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আমরা পাই। এবার আসুন প্যাসেজ অর্ডার বা সিকোয়েন্স অর্ডার মেনটেন করা বলতে কি বোঝায়। প্যাসেজ অর্ডার হচ্ছে, ধরেন আপনি একটা কোয়েশ্চেনের উত্তর একটা প্যাসেজের অর্ধ অংশে পাইছেন বা একটা প্যাসেজের 5ম প্যারাগ্রাফে পেয়েছেন একটা প্রশ্নের উত্তর। তো এর পরের প্রশ্নের উত্তরগুলো আপনি কখনো 4র্থ প্যারাগ্রাফ, 3য় প্যারাগ্রাফ অথবা 1 নম্বর প্যারাগ্রাফে পাবেন না, বরং আপনি ধাপে ধাপে নিচের দিকে পাবেন। হয় 5-এ পাবেন, না হয় 6-এ পাবেন, না হয় 7-এ পাবেন, এভাবে পাবেন। অর্থাৎ আপনার একটা ক্রোনোলজি মেনটেন করে যাবে। সো এরকম ক্রোনোলজি মেনটেন করা বা প্যাসেজ অর্ডার মেনটেন করা বা সিকোয়েন্স মেনটেন করা কিছু কোয়েশ্চেন টাইপ আছে। সেই কোয়েশ্চেন টাইপগুলোকে নিয়ে আলোচনা করি। আবারও আমি একটু ক্লিয়ার করি যে প্যাসেজ অর্ডারটা কি বা সিকোয়েন্স মেনটেন বলতে কি বোঝায়। প্যাসেজ অর্ডার হচ্ছে, আপনারা দেখুন যে 1 নম্বরে হচ্ছে এমসিকিউ। সো এমসিকিউ ধরেন একটা প্যাসেজে 10টা প্যারাগ্রাফ আছে, 1 নম্বর প্যারাগ্রাফ অথবা এ নাম্বার প্যারাগ্রাফ, এভাবে করতে করতে 10টা 1 2 3 4 5 বা 10 এরকম 10টা প্যারাগ্রাফ আছে। হ্যাঁ, তো এরকম 10টা প্যারাগ্রাফের মধ্য থেকে এমসিকিউর প্রথম কোয়েশ্চেনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম কোয়েশ্চেনটার উত্তরটা কোথায় আছে আপনি সেটা খুঁজবেন। খুঁজে গিয়ে যদি দেখেন যে 3 নম্বর প্যারাগ্রাফে এমসিকিউ টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনের প্রথম কোয়েশ্চেনটা 3 নম্বর প্যারাগ্রাফে আছে, তাহলে আরো যে 2-3টা এমসিকিউ কোয়েশ্চেন আছে ওই এমসিকিউ কোয়েশ্চেনের উত্তরগুলো আপনি 3-এর আগে যে 1 2 আছে ওই অংশে পাবেন না। পাবেন আপনি হচ্ছে 4 5 6 বা 10 পর্যন্ত অন্য অংশগুলোতে। অর্থাৎ প্রথম কোয়েশ্চেনটা আপনি যেই প্যারাগ্রাফে পাবেন, এর পরবর্তী কোয়েশ্চেনগুলো ওই প্যারাগ্রাফের পরে পাবেন। সেটা হচ্ছে প্যাসেজ অর্ডার বা সিকোয়েন্স অর্ডার। সো এই টাইপের কোয়েশ্চেন আমরা দেখি কতগুলো আছে। যেমন এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এখানে 4টা অপশন থাকতে পারে, সেখান থেকে একটা অ্যান্সার দিলেই হবে, অথবা 5টা অপশন থাকবে, সেখান থেকে 2টা সঠিক অ্যান্সার থাকবে। ঠিক আছে, সো এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। অথবা ট্রু প্যাসেজে দেখবেন যে ট্রু আছে কিনা, যদি প্যাসেজের যে তথ্য সেটা সঠিক থাকে তাহলে ট্রু,
যদি সঠিক না থাকে তাহলে ফলস, আর যদি একেবারেই প্যাসেজে দেওয়া না থাকে তথ্যটা তাহলে নট গিভেন অ্যান্সার করবেন। ইয়েস, নো, নট গিভেন এটাও ট্রু ফলসের মতোই। তারপর হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন। দেখা যাবে যে একটা প্যারাগ্রাফের একটা অংশ তুলে দেওয়া হয়েছে, সেখানে সেন্টেন্স কমপ্লিট করতে বলা হয়েছে, তো সেগুলো কি প্যাসেজ অর্ডার মেনটেন করবে। আপনাকে দ্রুত বুঝতে হবে যে ওই প্যারাগ্রাফ কোনটা যেখানে সেন্টেন্স কমপ্লিশনের কথা বলা হয়েছে। তারপরে শর্ট কোয়েশ্চেন থাকবে, সেগুলোর অ্যান্সারগুলো আপনি প্রথম অ্যান্সারটা যেখানে পাবেন, বাকি অ্যান্সারগুলো ওই প্যারাগ্রাফের পরে পাবেন, আগে পাবেন না। তারপরে দেখেন বিভিন্ন নোট থাকতে পারে, টেবিল থাকতে পারে, ফ্লো চার্ট থাকতে পারে, এগুলো কমপ্লিট করতে বলা হলে সেখানে আপনি খুব দ্রুত দেখবেন যে কোন প্যারাগ্রাফে আপনার প্রথম প্রশ্নটা আছে। ঠিক আছে, সো এখানে এমসিকিউ, ট্রু ফলস, ইয়েস নো, নট গিভেন, সেন্টেন্স কমপ্লিশন, শর্ট কোয়েশ্চেন অ্যান্সার, নোট টেবিল, ফ্লো চার্ট কমপ্লিশন, এই সবগুলো হচ্ছে প্যাসেজ অর্ডার মেনটেন করে, অর্থাৎ এগুলো একটার পর একটা অর্ডার মেনটেন করে যাবে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, যেমন এমসিকিউর জন্য একটা প্যাসেজ অর্ডার হইলেও ট্রু ফলসের জন্য কিন্তু এমসিকিউর অর্ডারটা মেনটেন করবে না। ধরেন এমসিকিউর অ্যান্সারগুলো 3 থেকে 5 নম্বর প্যারাগ্রাফে আছে, আর ট্রু ফলস গুলো কিন্তু 6 নম্বর প্যারাগ্রাফে থাকবে, ব্যাপারটা এরকম না। ট্রু ফলসের জন্য আবার আলাদা একটা প্যাসেজ অর্ডার হবে, সেটা হয়তো 2 নম্বর থেকে থাকতে পারে, তো 2 থেকে 2 এর পরে থাকতে পারে। আবার ইয়েস নো নট গিভেন এটাও প্যাসেজ অর্ডার মেনটেন করবে, কিন্তু এটা এমন না যে ট্রু ফলস অর্ডারটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে, এমন না। সেটা হচ্ছে সেটা আবার যে কোনো জায়গা থেকে শুরু হয়ে ধাপে ধাপে যাবে। সেন্টেন্স কমপ্লিশন 1, শর্ট কোয়েশ্চন 1, নোট টেবিল, ফ্লোচার্ট সবগুলোই হচ্ছে এখানে প্যাসেজ অর্ডার মেনটেন করবে, তবে প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা আলাদা প্যাসেজ অর্ডার মেনটেন করবে, একটার সাথে আরেকটা সম্পর্ক থাকবে না। এমসিকিউর সাথে ট্রু ফলস, ইয়েস নো, সেন্টেন্স কমপ্লিশন এগুলোর কোনো সম্পর্ক থাকবে না। এমসিকিউ শেষ, আবার নতুন করে একটা প্যাসেজ অর্ডার তৈরি হবে ট্রু ফলসের বেলায়, ইয়েস নো নট গিভেনের বেলায় আবার আরেকটা অর্ডার তৈরি হতে পারে, সেন্টেন্স কমপ্লিশনের বেলা আবার নতুন একটা প্যাসেজ অর্ডার তৈরি হতে পারে। সো এই জিনিসগুলো খেয়াল করে আপনারা যদি প্যাসেজগুলো পড়েন, প্যাসেজগুলো প্র্যাকটিস করেন, তাহলে পরীক্ষার হলে আপনি খুব ইজিলি প্যাসেজের বা রিডিং টেস্টে ভালো করতে পারবেন। এবার আমরা দেখি কোয়েশ্চেন টাইপস দোজ ডু নট ফলো প্যাসেজ অর্ডার অর সিকোয়েন্স। এবং 7 নম্বর আমরা দেখি যে মিসিং ওয়ার্ডস অথবা গ্যাপড সামারি। অনেক সময় একটা সামারি দেওয়া থাকে, এটাকে ফিল করতে বলা হয়, অথবা ওয়ার্ড দেওয়া থাকে না, সেই ওয়ার্ডগুলো এখানে আনার কথা বলা হয়। তো এগুলা কি করবে না, প্যাসেজ অর্ডার বা সিকোয়েন্স মেনটেন করবে না। আপনি যদি একটা পুরো প্যাসেজের অনেকগুলো প্যারাগ্রাফের মধ্যে 1 নম্বর প্যারাগ্রাফে এই মিসিং ওয়ার্ডস প্রথম অ্যান্সারটা পান, এটা 2 নম্বর প্যারাগ্রাফে দ্বিতীয় নম্বর অ্যান্সারটা নাও পাইতে পারেন, এটা 5 নম্বর প্যারাগ্রাফ পাইতে পারেন, 10 নম্বর প্যারাগ্রাফ পাইতে পারেন, যে কোনো জায়গায় পাইতে পারেন, এটা নির্দিষ্ট জায়গা না। তো এই টাইপের কোশ্চেনগুলো খুব কঠিন হয়, কারণ পুরো প্যাসেজটা আপনার খেয়াল রাখতে হয়। তারপর হচ্ছে ম্যাচিং লিস্ট প্যারাগ্রাফ হেডিংস, এটাও একই ধরনের। একটা তথ্য দেওয়া থাকবে, এই তথ্যটা অন্য আরেকটা তথ্যের সাথে কিভাবে ম্যাচ হচ্ছে কিনা, অথবা একটা প্যারাগ্রাফ একটা হেডিংস দেওয়া আছে বা টাইটেল দেওয়া আছে, এই টাইটেলটা কোন প্যারাগ্রাফের সাথে মিলে, এই বিষয়গুলো আপনাকে দ্রুত খুঁজতে হবে। কিন্তু এগুলা কোনো প্যাসেজ অর্ডার বা সিকোয়েন্স বা ক্রোনোলজি মেনটেন করবে না, এগুলো যে কোনো জায়গায় প্যাসেজের যে কোনো অংশে আপনি পাইতে পারেন। তবে ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন, ধরুন একটা টাইটেল দেওয়া আছে, এই টাইটেলটা কোন প্যারাগ্রাফের সাথে মিলে এটাকে আপনি ম্যাচ করতে হবে। সো এটা যদি প্রথম প্যারাগ্রাফে আপনি একটা টাইটেল পান, 10 নম্বর প্যারাগ্রাফে আরেকটা টাইটেল পেতে পারেন, কোনো সিরিয়াল নেই, ঠিক আছে। তো এগুলা আপনাকে খেয়াল করতে হবে, এই 2 টাইপের কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনটা পাওয়ার সাথে সাথে আপনি যখন এমসিকিউ পাবেন এখানে লিখে ফেলবেন যে প্যাসেজ অর্ডার বা সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন, এসকিউ লিখে ফেলবেন শর্টকাট। আর যখন দেখবেন যে মিসিং ওয়ার্ডস, ম্যাচিং লিস্ট প্যারাগ্রাফ হেডিংস, ম্যাচিং প্যারাগ্রাফস ইনফরমেশনস, সেখানে আপনি খুব দ্রুত লিখে ফেলবেন যে প্যাসেজ অর্ডার মেনটেন করে না, নট প্যাসেজ অর্ডার অর সিকোয়েন্স, এগুলো মেনটেন করবে না। সো এই জিনিসগুলো যদি আপনি খেয়াল রাখতে পারেন, মোটামুটি আপনি 50% আগায় গেছেন। আর বাকি 50% আপনাকে কৌশলী হতে হবে। আপনি কি বা রিডিং পার্ট ইমপ্রুভ করার জন্য আপনি বাসায় বসে কি ধরনের প্র্যাকটিস করতে পারেন, অথবা হলেও কি প্র্যাকটিস করতে পারেন, সেটা আমরা একটু কিছু বলি। বি কম্প্রিহেনসিভ আন্ডারস্ট্যান্ডিং অফ সেন্টেন্স অ্যান্ড প্যাসেজ।
অর্থাৎ একটা প্যাসেজের যে সেন্টেন্সগুলো আছে সেগুলোর সম্মুখ অর্থ ধারণা থাকতে হবে, কঠিন কঠিন দুর্বোধ্য ওয়ার্ডগুলো সম্পর্কে ওয়ার্ডের সিনোনিম জানতে হবে, এবং আপনাকে বোঝার ক্ষমতা থাকতে হবে যে আপনি আসলে রাইটার অথবা আর্টিকেল অথবা পেজের সাথে কি বোঝানো হয়েছে সেই বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে। তারপরে স্ক্যানিং করতে হবে। স্ক্যানিং মানে হচ্ছে খুব দ্রুত চোখ বুলিয়ে যাওয়া। তারপরে স্কিম করা হচ্ছে ডিটেলস পড়া, এভাবেও করতে পারেন। ভোকাবুলারি, আপনার খুব ভালো ভোকাবুলারি থাকতে হবে, অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি থাকতে হবে রিডিংয়ে ভালো করতে হলে। রিডিং আর্টিকেল, নোয়িং আননোন ওয়ার্ড, আপনি ইচ্ছা করলে বিভিন্ন ধরনের ইংলিশ আর্টিকেল পড়তে পারেন, যে আননোন ওয়ার্ডগুলো আছে সেগুলো খুঁজে খুঁজে বের করে বাসায় প্র্যাকটিস করতে পারেন। তারপরে স্পিড রিডিং, কত দ্রুত করে আপনি পেজটা বুঝতে পারেন সেই জিনিসটাও আপনি খেয়াল করে দেখবেন। সো এই বিষয়গুলো যদি আপনি ওভারঅল একটা ধারণা রাখেন তাহলে আপনার রিডিং যে এবিলিটি সেটা অনেক বেশি ইমপ্রুভ হবে। সো এই হচ্ছে রিডিং যেহেতু একটা কঠিন পার্ট, তাই আমরা ভিডিওটা বড় না করে প্রত্যেকটা পার্ট বা প্রত্যেকটা প্যাসেজ কিভাবে ভালো করা যায় সেইভাবে কৌশলগুলো দেখিয়ে বা সেই কৌশলগুলো বিস্তারিত বর্ণনা করে বাকি ভিডিওগুলো করব, এবং সেই পর্যন্ত তারা আশা করি দেখবেন। এবং আইএলটিএস আপনারা প্রিপারেশন নিচ্ছেন, সেলফ প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে এই ভিডিও বা এই কাজগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। তবে একজন মেন্টরের শরণাপন্ন হওয়াটা খুব বেশি জরুরি, কারণ এগুলার বাস্তবিক জ্ঞান অনেক বিশদ, যদিও ছোট্ট করে অনেক কিছু এখানে তুলে ধরা হয়েছে। সো এটা হচ্ছে একটা বেসিক লেভেলের বা প্রাথমিক জানাশোনা পেসেজগুলোতে যাওয়ার আগে। সো আমরা একটা পেজের জন্য একটা ভিডিও করব, তাই আরো বাকি 3টা ভিডিওর জন্য ওয়েট করেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন।